চরমনের একটা অংশ বাংলাদেশ জামাতে ইসলামকে ইসলামিক সংগঠনই ভাবছে, তাদেরকে হক দল ভাবছে, তাদের সংগঠনের সাথে মিশছে। তারাও ভাবছে বাংলাদেশ জামাতে ইসলাম একটা ইসলামিক সংগঠন। যেই মানুষগুলো বাংলাদেশে জামাতে ইসলামের সাথে মিশছে, তাদের সাথে সময় দিচ্ছে, তাদের কাছে যাচ্ছে, সেই মানুষগুলো চরমনের অনেকে দায়িত্ব পালন করছে, অনেকগুলো পদে পদে আছে, তারা পদে দায়িত্ব পালন করছে। সেই মানুষগুলোই বাংলাদেশে জামাতে ইসলামের সাথে মিশছে। তারা ভাবছে, তারা মনে করছে বাংলাদেশে জামাতে ইসলাম একটি সত্যিকারেরই ইসলামিক সংগঠন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি ভাবছেন? এই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর বাংলাদেশ জামাতে ইসলামের সাথে মিশলে কি বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামিক সংগঠন হয়ে যাবে? আসুন আজকে সোলাইমান অ্যানালাইসিস সাহেবের একটা ভুলভাল অ্যানালাইসিস ভিডিও দেখে আসি। আপনারা হয়তো অনেকেই জানেন সোলাইমান অ্যানালাইসিস সাহেব বেশিরভাগই উল্টাপাল্টা অ্যানালাইসিস করে থাকে, যে কথাগুলোর মধ্যে কোনো ভিত্তি থাকে না। চরমনাইকে নিয়ে এমন একটা অ্যানালাইসিস সে তুলে ধরেছে। চরমনাইয়ের একটা কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে জামাতে ইসলামের সাথে মিশছে, তারা ভাবছে বাংলাদেশ জামাতে ইসলাম একটা ইসলামিক সংগঠন। আসুন তার মুখ থেকে কথাটা শুনে আসি। চরমনাইয়ের একাংশ জামাত শিবিরের সাথে মিশছে এবং জামাতকে পছন্দ করছে। তারা মনে করছে যে না, জামাত একটা ইসলামী দল। তারা জামাত করে না, তারা চরমনাই করে, মনে প্রাণে চরমনাই করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। এমনকি গুরুত্বপূর্ণ পদ পদবি আছে এরকমও। তারা মনে করে যে না, জামাত একটা ইসলামী দল, জাতির বৃহত্তর স্বার্থে জামাত দরকার আছে। আমরা একটা ইসলামী দল, জামাত ইসলামী একটা ইসলামী দল, জামাতের সাথে একটা সোশ্যাল ইন্টারাকশন দরকার। জামাত প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সোলাইমান অ্যানালাইসিসের কথাটা শুনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সংখ্যা দায়িত্বশীল কিংবা কিছু কর্মী বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিশছে। তাদের হয়তো ধারণা বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামিক সংগঠন, আমরাও একটা ইসলামিক সংগঠন। ইসলামের সাথে তাদেরকে আমাদের প্রয়োজন হবে, মানে তাদের সাথে যাচ্ছে, তাদের সাথে উঠা বসা করছে, তাদের সাথে মিশছে। সে কারণেই বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামিক দল হয়ে গিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ জামাত ইসলাম কোনো ইসলামিক সংগঠন না। এটা যদি প্রমাণ করতে না পারে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের যত নেতা কর্মী যা আছে সব বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে গিয়ে যোগদান করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মী নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতাই কথা বলেছে। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই, তিনিও স্পষ্টভাবে বলে দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলাম একটা রাজনৈতিক সংগঠন, ইসলামিক কোনো সংগঠন আমরা তাদেরকে ভাবি না, মনে করি না। তো বাংলাদেশ জামাতে ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী ইসলামী সংগঠন ভাববে, এটা আসলে ধারণা করাটাও ভুল। একই রাষ্ট্রে আমাদেরকে চলাফেরা করতে হচ্ছে, একই জায়গায় আমাদেরকে চলতে হচ্ছে। আপনি এটা বলতে পারেন যে রাজনৈতিক স্বার্থে কিংবা একটা মানবিক স্বার্থে আমাদের মধ্যে যেন দূরত্ব না থাকে, সেটার স্বার্থে সাধারণ মানুষের ভিতরে যেন বিভ্রান্ত তৈরি না হয়, সেটার স্বার্থে ওলামাই কেরাম বাংলাদেশে জামাতে ইসলামের কাছে যাচ্ছে, তাদের সাথে কথা বলছে। দুনিয়াতে বেঁচে থাকতে হলে, রাষ্ট্রে চলাফেরা করতে হলে সবাইকে ফেলে দেওয়া যায় না। আর আপনাদের সাথে মিশার কারণেই কি আপনারা ইসলামিক হক দল হয়ে গিয়েছেন? আর আপনাদেরকে ইসলামিক হক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ভাবছে, এটা আপনারা কিভাবে ভাবছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতে তো আপনাদেরকে ইসলামিক সংগঠন ভাবেনি। বর্তমান সিনিয়র নায়েবে আমির বিজ্ঞ আলেম, তিনিও তো আপনাদেরকে ইসলামী সংগঠন ভাবছে না, রাজনীতি সংগঠন ভাবছে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের সাথে কথা বলা হচ্ছে, কাছে যাওয়া হচ্ছে। একটা সময় তো আমরা দেখেছিলাম আপনাদের এই সংগঠনের একজন বক্তা আমির হামজা সাহেব হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলেছিল, এনিয়ে বেনিয়ে ইঙ্গিত করে। যখন কুষ্টিয়ার মধ্যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ বয়ান করতে গিয়েছেন, সেই স্টেজের মধ্যে কিন্তু আমরা আমির হামজা সাহেবকে দেখেছি, একসাথে নাস্তা খেতে দেখেছি। তাই বলতে কি আমির হামজা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মেনে নিয়েছে, সেই সংগঠনের মধ্যে ঢুকে গিয়েছে? তার আকীদা চিন্তা ভাবনা আগে যা ছিল এখনো কিন্তু তাই আছে। তো তাদের সাথে মিশলেই, তাদের সাথে হ্যান্ডশিপ করলেই, তাদের সাথে দেখা করার একটা সুযোগ হলেই যে তারা ইসলামিক সংগঠন হয়ে যাবে, বিষয়টা এমন না। মিজানুর রহমান আজহারী সাহেবের সাথেও তো দেখা যাচ্ছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সূর্য সন্তান আল্লামা মুফতি রেজাউল করিম আবরাহার হাফিজাহুল্লাহ দেখা করেছেন, কথা বলেছেন। তার মানে কি মিজানুর রহমান আজহারীর আকীদা, বিশ্বাস, চলাফেরা এটাকে মেনে নিয়েছে? কিংবা আজহারী সাহেবও কি রেজাউল করিম আবরাহার হাফিজাহুল্লাহর সেই আকীদা, বিশ্বাস সবকিছু মেনে নিয়েছে? বৃহত্তর স্বার্থে একত্রিত হচ্ছে, কথা বলছে, মানুষের ভিতরে যেন বিভ্রান্ত তৈরি না হয়, তার এমন ভাবে চলছে। আপনি যদি কলরব শিল্পী গোষ্ঠীর কথা এখানে তুলে ধরেন, আপনার থাম্বনেইলের মধ্যে আমি কলরব শিল্পী গোষ্ঠীর কয়েকজন মানুষকে সেখানে দেখতে পেয়েছি, এমনকি রেজাউল করিম আবরাহার হাফিজাহুল্লাহকে সেখানে আমরা দেখতে পেয়েছি। তো তারা তো মিশবেই, তারা হচ্ছে পাবলিক ফিগার। তারা যখন বক্তব্য দেয় তখন কি আপনাদেরকে ছাড় দিয়ে বক্তব্য দেয়? ছাড় দিয়ে বক্তব্য দেয় না। আপনাদের সাথে মিশলেই কিন্তু আপনারা ইসলামী সংগঠন হয়ে যাবেন, এটা ভাবাও একটা বোকামি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী, কোনো দায়িত্বশীল আপনাদেরকে ইসলামিক সংগঠন ভাবে না, আপনাদেরকে রাজনৈতিক সংগঠন ভাবে। একদম স্পষ্টভাবে বলছি, আমরা নিজেরাও আপনাদেরকে রাজনৈতিক সংগঠন ভাবি, ইসলামী কোনো সংগঠন ভাবি না। ডাকলে আমরা যাব, আমরা ডাকলে তারা যাবে, তারা আসবে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে ইখতিলাফ থাকবে, বাট একটা সুন্দর সম্পর্ক, মিউচুয়াল কোঅপারেশন, জোট না হলো বরং আমরা চরমনাই হয়তোবা সরকার দলের পক্ষে রাজনীতি করছি, উপরে উপরে সরকার বিরোধিতা করলো হতে পারে, বাট জামাতের সাথে একটা ইন্টারাকশন। আর এই কথাটা কিন্তু খুবই ইন্টারেস্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের, বিএনপির
তলে বলেন উপরে বলেন কোনোভাবে রাজনীতি করছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির ধারাই আলাদা। আপনার কথাটা ঠিক আছে, আপনারা গৃহপালিত একটা বিরোধী দল, উপরে উপরে যদিও বিরোধিতা করছেন, ভিতরে ভিতরে আপনারা একসাথে বসে কফি খাচ্ছেন, নাস্তা খাচ্ছেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, হ্যান্ডশিপ করছেন, এটা আপনাদের ক্ষেত্রে ঠিক আছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের রাজনীতির ধারাটাই আলাদা। আপনাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির ধারা মিলবে না। বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির ধারা মিলবে না। বিএনপি বর্তমান ক্ষমতাশীল দল, তাদেরকে তো মূল্যায়ন করতেই হবে। তাদেরকে অ্যাবাউট করে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে আপনি হুঙ্কার দিয়ে কথা বলবেন, রাজনীতি করবেন, এটা কিন্তু সম্ভব না। যে কারণে ক্ষমতাশীল দল, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেই হচ্ছে বাংলাদেশের রাজনীতি সংগঠন টিকিয়ে রাখতে হলে, কারণ তারাই ক্ষমতাশীল সংগঠন বর্তমান। সেই কারণে হয়তো বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু নেতাকর্মী কথা বলছে, আসা যাওয়া করছে, যেমনটা আপনারাও আসা যাওয়া করছেন, কথা বলছেন। কিন্তু আপনারা তো গৃহপালিত একটা বিরোধী দল, আপনাদের হিসাব একদমই ভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। এটা আমাদের একটা ইসলামী দল হিসেবে দরকার। জনমনের একটা অংশ এটা মনে করে। তারা কারা? জামাতকে এরকম ভালোবাসে অথবা এতটুকু পছন্দ করে? দেখেন, এই আলোচনা কেন করছি? চরমোনাই বেসিক্যালি বা চরমোনাইয়ের দলীয় আকীদা যদি দেখেন, একদম সেন্ট্রাল লিডারশিপের আকীদা যদি দেখেন, বর্তমান সময় এটা ইউনূসের আমলে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে জোট ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো জামাত একদম পিওর সহি আহলে হক ইসলামী দল ছিল, কোনো সমস্যা। আপনারা হয়তো সোলাইমান প্যারালাইসিসের এই অ্যানালাইসিসের কথাটা শুনছেন। ডক্টর ইউনূস থাকাকালীন অবস্থায় জোট ভাঙার আগ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারণা করত বাংলাদেশ জামাত ইসলাম একদম পিওর একটা ইসলামিক দল। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত এমন একটা কথা বলেছে যে বাংলাদেশ জামাত ইসলাম কোনো ইসলামিক সংগঠন, তারা বলেছে, আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন। তবে বাংলাদেশ জামাত ইসলামের একটা কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ মেনে নিয়েছিল, যেটার কারণে বাংলাদেশে জামাতে ইসলামকে এই নির্বাচনীয় সমঝোতার জোটের মধ্যে এনেছে। আরেকটা লাইভ অনুষ্ঠানে আপনারা হয়তো স্পষ্টভাবে দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই, তিনি স্পষ্টভাবেই বলেছিলেন, আমরা আকীদাগতভাবে আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমার আগের বক্তব্য, আমাদের আগের বক্তব্য ঠিক তেমনই আছে। আমরা শুধু নির্বাচনী অক্ষ করেছি। তাদের প্রতি আমাদের যে ধারণা আছে, তাদের যে আকীদা আছে, সেটাকে আমরা মেনে নেইনি। তাহলে কি স্পষ্ট হচ্ছে না যে যখন জোটের ভিতরে ছিল তখনও কথা স্পষ্ট ছিল যে নির্বাচনীয় জোট করা হয়েছে? বাংলাদেশ জামাতে ইসলামকে ইসলামী সংগঠন তখনও ভাবেনি। তবে বাংলাদেশ জামাতে ইসলামের একটা কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ মেনে নিয়েছিল, তাদের কাছে ভালো লেগেছিল, যেই কারণে সেই নির্বাচনীয় সমঝোতার জোটের মধ্যে নিয়েছিল। একটা সময় বাংলাদেশ জামাতে ইসলামের স্লোগান ছিল, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর হুকুম শরিয়া আইন তারাও আমাদের এই পবিত্র জমিনে, আল্লাহর এই জমিনে বাংলাদেশে বাস্তবায়ন হোক, এটা চেয়েছিল। তখন তাদের স্লোগান ছিল, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সেই কথাটার উপরেই ভিত্তি করে কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে নিয়ে আসা হয়েছে, 11 দলীয় জোটের সাথে নিয়ে আসা হয়েছে একটা স্লোগানের কারণে। তো সেই 11 দলীয় সমঝোতার জোটের মধ্যে বাংলাদেশে জামাতে ইসলাম আসার পরে কি কি করেছে সেটা কিন্তু আর বলার কোনো ভাষা রাখে না। তারা এসে নিজেরাই সেই দায়িত্ব পালন করতে শুরু করেছে। এখানের কথা ছিল সবাই এক সমান, সবার এক সমান পাওয়ার থাকবে, যা করবে সবাই একসাথে পরামর্শ করে করবে। এই 11 দলীয় সমঝোতার চালক ছিল কে? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। জামাতকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে এসেছে, চরমোনাই নিয়ে এসেছে ওই একটা আকীদার কারণে যে তারাও সৎলোকের শাসন চায়, ইসলামী হুকুমত চায়, আমরা সৎলোকের শাসন চাই, ইসলামী হুকুমত চাই। কিন্তু বাংলাদেশে জামাতে ইসলাম কি করেছে? সেই 11 দলের মধ্যে এসে তলে তলে এনসিপিকে 11 দলীয় জোটের মধ্যে নিয়ে এসেছে, এলডিপিকে কারো সাথে পরামর্শ ছাড়া এই দলের মধ্যে নিয়ে এসেছে, সিট ভাগ করে দিচ্ছে। তো এই জোট তো ছিল ইসলামিক জোট। তো ইসলামিক জোটের মধ্যে এনসিপিকে কেন নেওয়া হয়েছে, এলডিপিকে কেন নেওয়া হয়েছে? এলডিপি, এনসিপি আরো যারা ইসলামের আইন বাস্তবায়ন করতে চায় না, যারা গণতান্ত্রিক একটা রাজনৈতিক সংগঠন, যারা গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী করতে চায়, তারা কি ইসলাম ক্ষমতায় আসুক এটা চায়, তাদেরকে কেন গোপনে গোপনে এই 11 দলীয় জোটের মধ্যে নিয়ে আসা হয়েছে? এটাই তো প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম আগে যে কথা বলেছিল, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, হুকুম চাই, কুরআনী শাসন চাই, সেই কথার উপরে তারা আর অটল নেই। একটা সময় ছিল, সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে এনেছে। ইসলামিক চিন্তা চেতনা রাজনৈতিক তাদের ভিতরে আর নেই। তারা গণতান্ত্রিক রাজনীতির উপরে স্থাপিত হয়েছে, যে কারণে এলডিপি, এনসিপিকে গোপনে গোপনে নির্বাচনীয় সমঝোতা জোটের মধ্যে কারোর সাথে পরামর্শ না করে নিয়ে এসেছে। এমনকি তাদের দলের পক্ষ হতে জামায়াতের প্রধান আমিরকে সামনে রেখে কর্নেল সাহেব স্পষ্টভাবে বলেছে, আমরা কোথায় বলেছি আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, আমরা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আরেকজন বৌদ্ধ ভদ্রমহিলা নাকি খ্রিস্টান ভদ্রমহিলা, তিনিও স্পষ্টভাবে বলেছে, সেখানে কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব ছিল, যে জামায়াতের আমির আমাদেরকে আশ্বস্ত করেছে, তারা যদি উপরওয়ালার রহমতে ক্ষমতায় যেতে পারে, তারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, শরিয়া আইন মানে শরিয়া ল, সেই আইন বাস্তবায়ন করবে না। এটা শুনে আমরা স্বস্তি বোধ করছি। তাহলে কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যে বাংলাদেশে জামাতে ইসলাম তারা ইসলামী সংগঠন না? তাদের থেকে সরে আসার পরে এই কথাগুলো স্পষ্ট করেছে, কারণ এই কথাগুলো শোনার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ
তাদের থেকে নিজেদেরকে সরিয়ে ফেলেছে। সেই মহিলা যখন বলেছে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে চলমান আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, সেই কথা কিন্তু স্পষ্ট করেনি বাংলাদেশ জামাত ইসলামের আমির কিংবা নায়েবে আমির, তারা কিন্তু নীরব ছিল। তো কিভাবে আপনারা বলতে চাচ্ছেন, কিভাবে বলছেন বাংলাদেশ জামাত ইসলামকে চরমনের কিছু একটা অংশ ইসলামিক দল ভাবছে? কোনো সুযোগ নেই আপনাদেরকে ইসলামিক দল ভাবার। আপনারা ক্ষমতার লোভে ইসলামটাকে বাদ দিয়েছে। আপনাদের থেকে সরে আসার পরে যে আপনাদেরকে তহমত দেওয়া হচ্ছে বিষয়টা এমন না। আপনাদের সাথে থাকাকালীন অবস্থায় আপনারা যখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ছিলেন তখনই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির স্পষ্ট করেছে আকিদার জায়গায় আছে, শুধু নির্বাচনীয় সমঝোতা করেছে আপনাদের সাথে। আকিদার সাথে আপনাদের সাথে কোনো ধারণার সাথে আপনাদের সাথে কোনো মীমাংসা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে আপনাদেরকে কখনো ইসলামী সংগঠন বলা হয়নি, শুধু একটা কথাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল, সেই কথাটাও আপনারা রাখতে পারেননি। তো সরে আসার পরে আপনাদেরকে ইসলামিক দল ভাবছে না, এটা যে আপনারা বলছেন এটা আপনাদের মূর্খতা, জ্ঞানহীনতা, একঘেহালি, ধর্মকে নিয়ে ব্যবসা করার একটা ধান্দা ছাড়া আর কোনো কিছুই না। আপনাদের ভেতরে ইসলামের কিছু নেই। 100 জন কর্মীর মধ্যে 98 জনকে দেখে মুসলিমই মনে হয় না, যাদের লেবাস পোশাক দেখে মুসলিম মনে হয় না, যাদের উপরটা দেখে মুসলিম মনে হয় না। একটা ফল আমটাকে হাতে নিলেই কিন্তু বলা যায় যে আম, এটা একটা ফল। আপেল হাতে নিলেই বলা যায় একটা আপেল ফল। তো দলের কর্মীদেরকে দেখলে কেন বোঝা যাবে না যে সেটা ইসলামী সংগঠনের কর্মী? ফল দেখলে যদি গাছের নাম বলা যায়, আম গাছ, আপেল গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, ফল দেখলে মানে কর্মী দেখলেও তো সংগঠনের কথা বলা যাবে যে ইসলামী সংগঠনের কর্মী। আপনাদের 100 জনের মধ্যে 98 জনকে দেখে ইসলামিক সংগঠনের কর্মী বলে মনে হয় না। তো আপনারা কোন আকলে, কোন জ্ঞানে নিজেদেরকে ইসলামী সংগঠন ভাবছেন? আর এই যে আপনি অ্যানালাইসিস করেছেন, এটা অ্যানালাইসিস হয়েছে আপনাদের থেকে বের হয়ে আসার পরে আপনাদেরকে ইসলামী সংগঠন বলছে না, বিষয়টা এমন না। অনেক আগের ভিডিও আপনারা দেখেন, অনেক আগের আলোচনা আপনারা অ্যানালাইসিস করে দেখেন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বেঁচে থাকতেই চ্যালেঞ্জ করেছিলেন, আমি যদি প্রমাণ করতে না পারি বাংলাদেশ জামাত ইসলাম কোনো ইসলামী সংগঠন না, আমার দলবল নিয়ে সবাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যোগদান করব। তো অনেক আগে থেকে তো আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী সংগঠন ভাবছে না। আপনাদের সাথে আকীদাগতভাবে অনেক পার্থক্য আছে। আমি তো শুরুতে আপনাদেরকে বলেছি সোলাইমান অ্যানালাইসিস মিথ্যাচার দিয়ে ভরা। ওনার 100% কথার মধ্যে 1% কথাও সত্যতা খুঁজে পায় না, সবই দলীয় স্বার্থে চলে যায়। বাংলাদেশ জামাত ইসলামের সে দায়িত্বশীল কর্মী তাদের পক্ষে চলে যায়। সে বলছে নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করছে, তারা নিরপেক্ষভাবে অ্যানালাইসিস হয় না। নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করতে হলে দলীয় কোনো টান থাকা যাবে না। আমি তো অ্যানালাইসিস করছি না, আমি সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্টভাবে সেই সংগঠনকে আমি ভালোবাসি। আমি সেই সংগঠন নিয়ে কথা বলি, সেই সংগঠনকে নিয়ে যারা মিথ্যাচার করে তাদের মুখোশ উন্মোচন করি। আমি সত্য কথাগুলো সামনে তুলে ধরি, আমি কোনো অ্যানালাইসিস করি না, আমি সত্য কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি আমার কাছে ভালো লাগে, তাদের চলাফেরা, ইসলামিক আদর্শ, লেবাস পোশাক সবকিছুই ভালো লাগে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা সোলাইমান অ্যানালাইসিসের এই কথাগুলোকে কিভাবে দেখছেন? তাদের সাথে মিশার কারণে কি তারা ইসলামিক সংগঠন হয়ে গিয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কি তাদেরকে ইসলামিক সংগঠন ভাবতে শুরু করেছে যারা মিলছে? আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর আপনারা দেখছেন বাংলা রিভিউ RBM, আমি রবিউল ইসলাম আছি আপনাদের সাথে। এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বাংলা রিভিউ RBM ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন বাংলা রিভিউ RBM ফেসবুক পেজটিকে ফলো করে দিন। আর আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। সোলাইমান অ্যানালাইসিসের এই অ্যানালাইসিসগুলো ঠিক আছে নাকি ঠিক নেই, আর ঠিক থাকলে কত % ঠিক আছে আর কত % ঠিক নেই, আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ।